টুকটাক থাকবে। ওকে, সো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সেই জায়গাটা যেখানে ফোর্স অফ ম্যাগনেটিজম আমার কাজ করবে, মানে ওই ম্যাটেরিয়ালের চারপাশে যত স্থান জুড়ে ফোর্স অফ ম্যাগনেটিজম কাজ করবে সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড সবসময় নর্থ থেকে সাউথের দিকে ডিরেকশন থাকবে, নর্থ টু সাউথ সবসময়। এখন এই ম্যাগনেটিক ফিল্ড এবং এই ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিজম দিয়ে আমরা ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে পারি, আমাদের কিছু মেকানিজম আছে ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে পারি। তার আগে এই ইলেকট্রিসিটি প্রোডাকশনের আগে আমি তৈরি করেছি ইলেকট্রোম্যাগনেট। সেই ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য আগে যে রুলসটা আমি পড়ে এসেছি যে নর্মাল যদি একটা ওয়্যার নেই, নর্মাল যদি একটা ওয়্যার নেই, এটা একটা ওয়্যার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যার ভিতর দিয়ে কারেন্ট পাস করতেছে। কারেন্ট যদি পাস করে তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, অবভিয়াসলি তাই না? কারেন্ট যদি পাস করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেটা রুলসটা কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন কোন দিকে হবে তার জন্য আমি বলছিলাম ম্যাক্সওয়েলের একটা রুলস বলছিলাম যে রাইট হ্যান্ড, ম্যাক্সওয়েলস রাইট হ্যান্ড রুল, অ্যাম্পিয়ারস ল বলে অনেকে। সেটার জন্য বলছিলাম যে কারেন্ট যেদিকে যাবে, কারেন্ট উপরের দিকে যাচ্ছে, আমার থামটা থাকবে কারেন্টের দিকে। ওকে, আর আমার এই হাতের যে কার্ভ করলে যেটা হয় এই ডিরেকশন হলো ম্যাগনেটিক ফিল্ডের দিকে, এদিকে ঢুকবে এদিক দিয়ে বের হবে। ওকে, এদিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে বের হবে, ঠিক আছে? সো মনে করো নর্থ দিয়ে বের হয়ে গেল, সাউথে এসে ঢুকলো, নর্থ দিয়ে বের হয়ে গেল, সাউথে এসে ঢুকলো। সো নর্থ সাউথ এভাবে ক্রিয়েট হয়ে যাবে, নর্থ সাউথ, মানে অল ওভার দ্য ওয়্যার, ওয়্যার যত দূর পর্যন্ত গেছে নর্থ সাউথ। কোন রুলসে? এই রুলসে। যদি কারেন্টের ডিরেকশনটা আমি উল্টায় দিতাম তাহলে আবার উল্টে যেতে পারে, এটা নর্থ এখানে সাউথ হয়ে যাবে, ঠিক আছে? সবসময় ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে বের হবে, সাউথে গিয়ে ঢুকবে। এখন এই ছোটখাটো জিনিসটা দিয়ে কিভাবে আমি ইলেকট্রোম্যাগনেট বানাইতে পারি বা এটার বুদ্ধি কিভাবে করতে পারি, এটার জন্য মানে মানুষ খুব বুদ্ধিমান। সে করছে কি তারগুলোকে আর তারের মতো রাখেনি, সেই তারগুলোকে পেঁচাইছে, তারগুলোকে এরকম মানে কয়েল বানিয়েছে। কয়েল বানানো তো কি হয়েছে আমার, এর ভিতরেও কিন্তু এটাও কিন্তু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটাও কিন্তু আমার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কিন্তু এখানে ওই ম্যাগনেটিক ফিল্ডের একটা ভেক্টর সাম পাওয়া যাবে। ম্যাগনেটিক ফিল্ডের একটা ভেক্টর সাম পাওয়া, যদি একটা নেই, আমি যদি একটা নেই, একটা তার নেই, প্যাচটা নেই, তো আলাদা করে দিলাম। এখান থেকে কারেন্ট ধরলাম কোন দিকে যাচ্ছে, ধরলাম এই দিকে যাচ্ছে, এদিকে তো যাচ্ছে, তারটা বের করলাম মানে এইদিকে যাচ্ছে। এদিকে যদি ধরি তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডটা এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে ঢুকতেছে, তাই না? নর্থ সাউথ এরকম। তো এরকম করে ধরলে দেখা যাচ্ছে যে একটা ম্যাগনেটিক ফিল্ড এটা দিয়ে এটার জন্য একটা পেয়েছি মাস বরাবর, আচ্ছা দ্বিতীয়টার জন্য মাস বরাবর, তৃতীয়টার জন্য মাস বরাবর। সবগুলো ভেক্টর যখন একই দিকে থাকে ভেক্টর সাম হয়ে যাবে না এটা? সো এইখানে একটা তারের বদলে যখন 5টা তার নিচ্ছি তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মান অনেক বেশি হয়ে যাচ্ছে। এই জন্য কয়েল ব্যবহার করলে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি বাড়ে। নর্মাল তারে যতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে একটা কয়েলে অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওকে, সো তুমি যদি কোনো কারণে ওই যে তারটুকু গুছানো আছে না ওখানে, ওটা কিন্তু আমার লাইনের জন্য একটা সমস্যা। যদি ওটা করতে কানেকশন থাকে আমার লাইনের জন্য একটা সমস্যা, সেই ইন্ডাকটিভ পার্ট হিসেবে কাজ করবে সেখানে। এখানে এনার্জি স্টোর হয়ে যাবে, এখানে এনার্জি স্টোর হয়ে যাবে, কোনো না কোনো ফিনোমেনা সে শো করবে যে লাইনে এতটুকু ইন্ডাকটিভ লোড আমার যুক্ত হয়ে গেছে। এ কিন্তু এনার্জি স্টোর করার ক্ষমতা রাখে কোথায়? ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে। কয়েলের ভিতরে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে এনার্জি স্টোর অবস্থায় থাকে। ওকে, যত ইন্ডাক্টর দেখবা ইন্ডাক্টরে এনার্জি স্টোর হবে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে, আর যে ক্যাপাসিটর থাকে ক্যাপাসিটর এনার্জি স্টোর হবে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে। আমি হাজারবার বলছি এই কথাগুলো, হয়তো যারা সার্কিট অন করছিল আমার কাছে। সো ইন্ডাক্টরে অলওয়েজ এনার্জি স্টোর হবে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে, ক্যাপাসিটরে হচ্ছে অলওয়েজ এনার্জি স্টোর হবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে। ওকে, সো কিভাবে আমি একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে পারি এটা দিয়ে? সো আমি তারের প্যাচ দিলাম, প্যাচ দেওয়ার ফলে এটা একটা ম্যাগনেটের মতো বিহেভ করতেছে। আমি যদি কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, বিশেষ করে লোহা, কোবাল্ট এই টাইপের কোনো ম্যাটেরিয়ালের ভিতরে রাখি, এর ভিতরে যদি কোনো কিছু রাখি, আমি ভিতরে যদি রাখি তাহলে যে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো পাস হচ্ছে না সেটা কিন্তু এই কোবাল্ট বা লোহার ভিতর দিয়ে পাস হয়ে যাবে। যখনই এটার ভিতর দিয়ে পাস হবে তখন কিন্তু এই ম্যাটেরিয়ালটা ম্যাগনেটাইজ হয়ে যাবে। লোহা বা নিকেল, কোবাল্ট যাই বলো না কেন ম্যাগনেটাইজ হয়ে যাবে। হ্যাঁ, হিট প্রোডাকশন একটু থাকবে, ওটা নিয়ে আমার মাথা ব্যথা। আমার দরকার হচ্ছে ইলেকট্রোম্যাগনেট তৈরি করা। আমার মনে করো এই প্যাচটাকে আমি একটু ছবি থাকি, তাহলে ধরো
ধরেন এটা একটা কয়েল, হ্যাঁ, কয়েলের ভিতর দিয়ে আমি কারেন্ট পাস করতেছি, সো কারেন্ট কোন দিকে যাচ্ছে? ওদিকে। সো এর ডিরেকশন হবে এই দিকে। সো এদিক থেকে বের হয়ে এদিকে ঢুকবে, এদিক থেকে বের হয়ে এদিকে ঢুকবে সাপোজ। সো এখানে কিন্তু একটা ম্যাগনেট আমি পেয়েছি। আমার টার্গেট হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজ করা। একবার ম্যাগনেটাইজ করব, একবার ডিম্যাগনেটাইজ করব। তাতে আমার কি সুবিধা হবে পরে দেখা যাবে, এতটুকু জেনে রাখো। সো এর মাঝে যদি কোনো এখন আমি লোহা, কাঁচা লোহার কোনো দণ্ড রেখে দেই, তাহলে এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এর ভিতর দিয়ে পাস হবে না? ম্যাগনেটিক ফ্লাক্স যদি ওর ভিতর দিয়ে পাস হয়, তাহলে একটু পরে গিয়ে একটা ছবি আছে, দেখা যাচ্ছে? খেয়াল করো উপরের এই চিত্রটা, ওকে? এটা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতরে যে চৌম্বক ডোমেইন ছিল, আমি চৌম্বক ডোমেইন মানে হচ্ছে ইলেকট্রনের স্পিন ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। সো এই ইলেকট্রনের স্পিন বা চৌম্বক ডোমেইনগুলো আলাদা আলাদা অবস্থায় ওরিয়েন্টেড ছিল, যেটা একটা অপরটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। যখন একটা অপরটাকে ক্যান্সেল আউট করবে, তখন এর ভিতরে কোনো ম্যাগনেটিক প্রপার্টি সে শো করবে না। কিন্তু আমি কি করলাম, এখানে একটা ম্যাগনেট রেখেছিলাম, এই পাশটা একটা ম্যাগনেট রেখেছিলাম, এই পাশে নর্থ পোল, ও পাশে আছে আমার সাউথ পোল। সাউথ পোল দেখা যাচ্ছে না, ওকে? সো এই নর্থ সাউথ পোলের মাঝে যখন একে রেখেছি, তখন তো ফ্লাক্স যাচ্ছিল এর ভিতর দিয়ে। ফ্লাক্সের ভিতরে আমি একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে রেখেছি। যখন রেখেছি, তখন এই ফ্লাক্সের দরুন এখানে যে ম্যাগনেটিক প্রপার্টিটা ছিল সেটা অ্যালাইন হয়ে যাচ্ছে। অ্যালাইন হবে, সে চেষ্টা করবে এই ম্যাগনেটিক যে ফ্লাক্স আছে সেই ফ্লাক্সের সঙ্গে অ্যালাইন হয়। যখন সে ফ্লাক্সের সঙ্গে অ্যালাইন হবে, তখন তার ভিতরও এইটা যে ধর্ম আছে সেই ধর্মটা ট্রান্সফার হয়ে চলে আসবে। এও কিন্তু এখন একটা চুম্বকের মতো বিহেভ করবে। সো এই কয়েলের ভিতরে যেটা রাখলাম আমি, এটা তো এখন ফ্লাক্স যাওয়ার ফলে চুম্বকে পরিণত হয়েছে। দূর থেকে যদি এতে কিছু আমি কোনো লোহা অ্যাড করে দিই, সাথে সাথে অ্যাটাচ হয়ে যাবে, সাথে সাথে অ্যাটাচ হবে। তুমি দেখবা যে বিশেষ করে রিলে গুলো আছে, বিশেষ করে রিলে গুলোতে এই কাজটা করা হয় যে আমি, হ্যাঁ বলবা এটা, এটা আমি বোঝাতে চাচ্ছি যখন নর্মাল একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ছিল, সেই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতরে যে চৌম্বক ডোমেইন গুলো ছিল সেগুলো স্ক্যাটার্ড অবস্থায় আছে, মানে অ্যালাইনমেন্টটা ঠিক নাই। মানে তোমাকে যদি বলি যে সবাই এখন আলাদা আলাদা করে বসে আছে না, আমি যদি দৌড় দিই তাহলে তার ভালো মতো যেতে পারি না, তাই না? সবাইকে যদি সুন্দর করে অ্যালাইন করে দিতাম, তাহলে এক ধরনের ধর্ম তোমাদের ভিতর চলে আসতো, অ্যালাইনমেন্টের যে ধর্মটা, তাই না? এখানেও এই ম্যাগনেটিক ফিল্ডের সবগুলো যে অ্যালাইন হয়েছে আমি সে কথা বলি নাই, আমি যে অ্যালাইনমেন্ট হয়েছে কিছু কিছু, সবগুলো অ্যালাইনমেন্ট হয়ে গেলে এটা স্যাচুরেশন হবে। সো আমি যখন ম্যাগনেটিক ফিল্ডের ভিতর রাখবো একে, এ চেষ্টা করবে এই যে ডিসঅর্ডার ওরিয়েন্টেশন আছে সেই ডিসঅর্ডার ওরিয়েন্টেশনটাকে অর্ডার ওরিয়েন্টেশন সে আনার চেষ্টা করবে। অর্ডার ওরিয়েন্টেশনে আসলে তখন এর যে প্রপার্টিটা থাকবে এই প্রপার্টিটা এই ম্যাটেরিয়ালও শো করবে, ওকে? এই চৌম্বক ডোমেইনটা আমি যখন ফ্লাক্সের মান কম হবে, তখন এর ভিতরে যে চুম্বকত্ব আসবে সেটা একটু কম হবে, মানে চৌম্বক ডোমেইনটা অল্প করে ওরিয়েন্টেড হবে। যদি আমি ফ্লাক্সের মান বেশি দেই, তাহলে অনেক বেশি ইন্টেন্স কোনো ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আমি রাখছি, তখন এই ওরিয়েন্টেশনটা আরো ভালো হবে, বুঝতে পারো? এভাবে আরো অ্যালাইন হবে। একটু পরে এই জিনিসটা দাঁড়াবে, যদি আরো বেশি দেই আরো অ্যালাইন হবে, আরো বেশি দেই আরো অ্যালাইন হবে। এই এমন করতে করতে যখন সমস্ত ডোমেইনগুলো অ্যালাইন হয়ে যাবে, তখন এই ম্যাটেরিয়াল থেকে ওর থেকে বেশি আর চুম্বকত্ব পাওয়ার সম্ভাবনা, ম্যাগনেটিজম ওর থেকে বেশি আর পাবো না। তখন এই ম্যাটেরিয়ালটা স্যাচুরেট হয়ে যাবে, মানে স্যাচুরেশনে চলে যাবে। আমি যত বেশি কারেন্ট বাড়াই, এর ভিতরে ম্যাগনেটিজম তত বাড়বে না বা ফ্লাক্সের পরিমাণ তত বাড়বে না, কারণ এর ভিতরে যতগুলো চৌম্বক ডোমেইন ছিল সব অ্যালাইন হয়ে গেছে। বোঝা গেছে? এই জিনিসটাই হচ্ছে, ছবিটা দূরে চলে গেছে, হ্যাঁ এইখানে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? বোঝা গেল? সো আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আমি তার দিয়ে একটা বানিয়েছি ম্যাগনেট,
তার দিয়ে বানিয়েছি একটা ম্যাগনেট, এই জন্য নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। আমি তারের ভিতর দিয়ে যখন কারেন্ট পাস করতেছি তখন এই এক ধরনের ম্যাগনেটিক প্রপার্টি শো করে। এখন এই তারের মাঝে যখনই কোনো ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল রেখেছি, সে কারেন্ট গেলে ও ম্যাগনেট হয়ে যায়। কারেন্ট যখন যাচ্ছে ও ম্যাগনেটে পরিণত হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। যে ইলেকট্রিসিটি পাস করলে সে ম্যাগনেটিজম যে ধর্মটা আছে সেটা প্রদর্শন করে, ইলেকট্রিসিটি না থাকলে সে সেটা প্রদর্শন করে না। ডান? এই কথাগুলো হচ্ছে কনসেপচুয়াল, তোমাকে জাস্ট মনে রাখতে হবে। এখন আসি ম্যাগনেটিক সার্কিট যে পড়াবো, ম্যাগনেটিক সার্কিটের ভিতরে আরেকটা প্রপার্টি নাম থাকবে, সেটার নাম হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের নাম শোনো না এমন কোনো ভদ্রলোক থাকা উচিত না, তাই না? ম্যাগনেটিক ফ্লাক্সের নাম শুনছো না? বাংলা কি জানো? ইংরেজি নরমালি ইংরেজি পড়ো না। ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স বলতে সে একটা জিনিসকে বোঝাচ্ছে যে একটা এরিয়া আছে আমার একটা ম্যাগনেটের পাশে, মনে করো এই ম্যাগনেটের পাশে, ধরে নিই এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ম্যাগনেটের পাশে আমি একটা এরিয়া কল্পনা করছি, এই ম্যাগনেটিক ফিল্ডের মাঝে একটা এরিয়া কল্পনা করছি। এই স্পেসিফিক এরিয়ার ভিতর দিয়ে কি পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস হচ্ছে সেইটার হিসাব নিকাশকে বলা হয় হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মাঝে কতগুলো ফিল্ড লাইন পাস হচ্ছে তার হিসাব নিকাশ। এটাকে ওয়েবার দিয়ে প্রকাশ করা হয়, WB, ওয়েবার। ম্যাগনেটিক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। এখানে দেখো একটা জিনিস ঘোরাফেরা করতেছে, ওকে? সো নর্থ থেকে সাউথে যাচ্ছে। আমি যদি একটা সারফেস এখানে চিন্তা করি, এই পজিশনে একটা সারফেস চিন্তা করতাম, কতগুলো এই ফিল্ড লাইন ওই সারফেসের ভিতর দিয়ে পাস হচ্ছে সেটা দিয়ে আমি হিসাব করি ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে? ম্যাগনেটিক ফ্লাক্সকে আমি ফাই দ্বারা প্রকাশ করি, ফাই দ্বারা প্রকাশ করি। এর ইউনিট হচ্ছে ওয়েবার, এর ইউনিট হচ্ছে ওয়েবার। এটা ক্যালকুলেশন করা হয় ফাই ইকুয়াল টু BA ইনটু cos থিটা। cos থিটা কেন স্যার? আমি বলেছি একটা নির্দিষ্ট এরিয়ার ভিতর দিয়ে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। এখন এরিয়াটা আমি সোজাসুজি রাখছি, এখান থেকে ধরো ম্যাগনেটিক ফ্লাক্স বের হচ্ছিল, আমি যদি যে এরিয়াটা নিয়েছি সেই এরিয়াকে সোজাসুজি রেখেছি নাকি অ্যাঙ্গেল করে রেখেছি তার একটা হিসাব নিকাশ থাকতে হবে, তাই না? এটা দিয়ে যদি আমি একটু অন্যভাবে বোঝাতে চাই, মনে করো আমার ম্যাগনেটিক ফিল্ড লাইন এখানে কিছু আছে, ওকে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। স্যার বি এর কি স্যার? হ্যাঁ, বি, এটা বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি। ডেনসিটি, ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি অর্থাৎ প্রতি একক ইউনিট এরিয়াতে কতগুলো ফিল্ড লাইন আছে, প্রতি একক ইউনিট এরিয়াতে কতগুলো ফিল্ড লাইন আছে, ডেনসিটি কতটুকু ঘন সেটা বোঝা যায়। ওকে? এটা দেখা যাচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড। ওকে? আমি এখন cos থিটার সাথে কি রিলেশন সেটা বোঝানোর চেষ্টা করতেছি। আমি জানি ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে B ইনটু A। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে, হ্যাঁ, A হচ্ছে এরিয়া। আমি কি বললাম? ম্যাগনেটিক ফ্লাক্সের সংজ্ঞা দিতে বললাম যে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতর দিয়ে কতগুলো ফিল্ড লাইন যাচ্ছে তার হিসাবই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে? ফিল্ড লাইন ইন এ এরিয়া, একটা এরিয়ার ভিতরে কতগুলো ফিল্ড লাইন পাস করতেছে, এরিয়ার সাথে যেহেতু সম্পর্ক, এবং ওই এরিয়াটা আমি কিভাবে নিয়েছি, অ্যাঙ্গেলে নিয়েছি নাকি পারপেন্ডিকুলার নিয়েছি তার একটা হিসাব। তুমি যদি চিন্তা করো, কারোর কাছে কি কোনো ফাঁকা কোনো কিছু আছে যেটা দিয়ে দেখা যাবে? মনে করো সাপোজ আমি একটা এরিয়া নিয়েছি, এইটুকু মনে করবো বন্ধ আছে, এই আমার হাতের এই পার্টটুকু শুধু খেয়াল করবো। হ্যাঁ, হাতের এই পার্ট কয়টা দেখা যাচ্ছে? কয়টা দেখা যাচ্ছে এখানে? মনে করো চারটা। আমি আমার এই যে এরিয়াটা নিয়েছি, এই সারফেসটা এই সারফেসের সঙ্গে কিভাবে আছে? প্যারালাল। যে সারফেসটা নিয়েছি প্যারালাল আছে না? আমি চারটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমি এই সারফেসের সঙ্গে প্যারালাল আছি, খেয়াল করবে কথাটা। ওকে? এই সারফেসের সঙ্গে আমি প্যারালাল, চারটা দেখলাম, পুরোটা দেখতে পাচ্ছি।
যখন যেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড বের হচ্ছে সেখান থেকে যদি আমি প্যারালাল থাকি তাহলে পুরা যতগুলো ম্যাগনেটিক ফিল্ড বের হচ্ছে, ফ্লাক্স লাইন বের হচ্ছে, সবগুলো দেখতে পারতেছি। কিন্তু এই সারফেসটাকে যদি আমি হালকা করে ঘোরাই এরকম করে দেই, কটা দেখতে পারো? দুইটা। আমি কিন্তু এখন এই সারফেসের সঙ্গে অ্যাঙ্গেলে আছি না, তার মানে আমার দেখার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমার ফ্লাক্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট এতটুকুই বোঝাতে যাচ্ছি। খেয়াল করো, cos থিটার মান যখন 0, cos থিটার মান যখন 0, তখন এই টোটাল ভ্যালুটা কত? cos থিটা যখন 0, cos থিটা 0 সমান 1, তখন ফাই সমান ba, অর্থাৎ ফ্লাক্সের মান তখন ম্যাক্সিমাম। ফ্লাক্সের মান তখন ম্যাক্সিমাম, অর্থাৎ আমি যে সারফেসটা নিয়েছি সেই সারফেসটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স যেখান দিয়ে আসছে ওই সারফেসের সঙ্গে প্যারালাল আছে, ওই সারফেসের সঙ্গে প্যারালাল আছে। এরপরে যদি চিন্তা করি যে এটাকে যদি আমি একবার এরকম করে ফেলতাম 90 ডিগ্রি, যে সারফেসের সঙ্গে দেখছিলাম 90 ডিগ্রিতে আছে, কিছু দেখতে পাচ্ছি না? cos 90 কত? 0, সো আমি দেখতে পাবো। এই জন্য ইকুয়েশনটা বোঝা গেছে কেন ইকুয়েশনটা এমন হয়েছে। সো ম্যাগনেটিক ফ্লাক্স অবশ্যই এরিয়ার সাথে রিলেটেড। একটা নির্দিষ্ট এরিয়ার ভিতর দিয়ে কতগুলো ফিল্ড লাইন যাচ্ছে তার হিসাব নিকাশ, এবং ওই এরিয়াটা আমি কি অ্যাঙ্গেলে রেখেছি তারও একটা হিসাব এখানে আছে। সো ফাই ইকুয়াল টু BA ইনটু cos থিটা। এই ম্যাগনেটিক ফ্লাক্সের হিসাব নিকাশ কিন্তু কিছুদিন পরে ইউজ আসবে। ওয়েবার, WB, ওয়েবার বলা হয়। ওকে, এইখানে এই জিনিসটা বলা হচ্ছে, দেখো ফাই ইকুয়াল টু BA, হ্যাঁ টেসলা, ওটা আসবো, টেসলার কোথায় আসবো, টেসলা একটু পরে আসবো, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটিকে বলা হয় টেসলা। ওকে, বিকে, ওকে। আচ্ছা, ফাই ইকুয়াল টু BA, এইখানে এইভাবে দেখানোর চেষ্টা করেন। দেখো এটা কিন্তু একটু অ্যাঙ্গেলে রাখা আছে, সো এটার জন্য একরকম, এটার জন্য হবে আরেক রকম। সো সারফেসটা আমি কিভাবে নিচ্ছি, কোন এরিয়াটার ভিতর দিয়ে নিচ্ছি তার উপর নির্ভর করবে ফ্লাক্সটা। যদি অনেক দূরে নেই এরিয়াটা, ওখানে বলবো ফ্লাক্স 0। যদি খুব কাছাকাছি নেই, পারপেন্ডিকুলার ওই সারফেসের সঙ্গে প্যারালাল, তাহলে সবথেকে বেশি পাবো। ঠিক আছে স্যার, তাহলে আমার ম্যাগনেটিক ফ্লাক্স ক্যালকুলেশন করতে গেলে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি এবং এরিয়া দুটোই জানা লাগবে, এবং এরিয়াটা কিভাবে নিচ্ছি সেটাও জানা লাগবে। আমি ধরে নিলাম আমি যে cos থিটা যে এরিয়াটা নিয়েছি সেটা অলওয়েজ ওই সারফেসের সঙ্গে প্যারালাল, ওই সারফেসের সঙ্গে প্যারালাল, তো ফাই ইকুয়াল টু BA ধরে নিলাম এটা। এখন আসি ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি। ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটির ইকুয়েশন যদি এখানে আসি, তাহলে B ইকুয়াল টু ফাই বাই A। পার ইউনিট এরিয়াতে কতগুলো ম্যাগনেটিক ফ্লাক্স আছে, কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স আছে, সেটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি। ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি, এই কথাগুলো একটু মানে পরে মাথায় একটু সেট করতে হবে। এগুলো কিন্তু ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে এই কথাগুলো হরহামেশাই আসবে। তখন আমি এত কথা বলবো না, আমি বলবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ক্যালকুলেট করো, তোমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে পার ইউনিট এরিয়াতে কি পরিমাণে ম্যাগনেটিক ফ্লাক্স আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে উপরের ক্যালকুলেশন থেকে, এই ক্যালকুলেশন থেকে আমি বললাম ফাই ইকুয়াল টু BA। আমাকে যদি ফ্লাক্স ক্যালকুলেট করতে হয় তাহলে B জানা থাকতে হবে, A জানা থাকতে হবে। আবার যদি B এর কথা চিন্তা করো, ফাই বাই A, ফাই জানা থাকতে হবে, A জানা থাকতে হবে। কিন্তু তোমার জন্য এমন কন্ডিশন কি আসতে পারে না যে তুমি ফাইও জানো না, বিও জানো না, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কিভাবে ক্যালকুলেট করবে? তুমি একটা পাজলের ভিতর পড়ে যাবে, তাহলে তো হচ্ছে না, একটা তো একটা জানতেই হবে। সো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ক্যালকুলেশনের জন্য আলাদা রুলস আছে, তার জন্য আলাদা একটা রুলস আছে। এই রুলসের বাইরে গিয়ে সেখান থেকে সেটা ক্যালকুলেট করতে হবে, সেটা কারেন্টের সাথে রিলেটেড। সো এইটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ক্যালকুলেশনের আলাদা রুলস। মিউ মানে হচ্ছে পারমিয়েবিলিটি। আমি যে ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে ফ্লাক্সটাকে পাস করতেছি সেই ম্যাটেরিয়ালের পারমিয়েবিলিটি। ইনটু এইচ, এই এইচ এর কথা এখনো আমি আসি নেই, এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে বলা হয় NI। H ইকুয়াল টু
NI অর্থাৎ নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট, নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট, এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। সো আমি যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করব আমি জানি সেটার পারমিটিভিটি কত। পারমিটিভিটি আর পারমিটিভিটি কিন্তু আলাদা। পারমিটিভিটি শুধু ব্যবহার করা হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড যায়, আর পারমিটিভিটি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স কি রকম যায়। দুটো কথা, একটা হচ্ছে পারমিটিভিটি, একটা হচ্ছে পারমিএবিলিটি। পারমিএবিলিটি, হ্যাঁ, পারমিটিভিটি শূন্য স্থানে ভেদনযোগ্যতা পড়ছো এপসাইলন, ওইখানে আমি বলছিলাম না মিউ সমান কি, একটা মিউ এর একটা কথা বলছিলাম না, সেটা হচ্ছে পারমিটিভিটি, ইলেকট্রিক ফিল্ডের সাথে রিলেশন। পারমিএবিলিটি, পারমিএবিলিটি, ওকে, এখানে বলা আছে পারমিএবিলিটি। এই যে পারমিএবিলিটি, পারমিএবিলিটি ব্যবহার করে হচ্ছে আমার যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে সেই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে কত সহজে ফ্লাক্সটা পাস হয় তার হিসাব নিকাশ। এটা মনে করো লোহার জন্য এক ধরনের হয়, আবার কাঁচা লোহার জন্য এক ধরনের হয়, আমি যদি বলি আর স্টিলের জন্য এক ধরনের হয়, কোবাল্টের জন্য এক ধরনের হয়। প্রতিটা ম্যাটেরিয়ালের জন্য এই পারমিএবিলিটি আলাদা, ওটা ক্যালকুলেশন দেয়া আছে, করা আছে আগে থেকে, আমার কিছু করতে হবে না, ঠিক আছে। সো যে ম্যাটেরিয়াল নিব সেটার পারমিএবিলিটি, আর এইচ হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি। আমি কি পরিমাণ কারেন্ট দিচ্ছি সেই কারেন্টের উপর বেস করে ফ্লাক্স ডেনসিটি তৈরি হবে। অ্যাকচুয়ালি এখানে কারেন্টই সবকিছু করতেছে। স্যার এখানে Vx mu ni ডিভাইডেড বাই n, এই যে ni, এইচ হচ্ছে ni, শুধু ni। ও শিট, তাহলে এখানে পার ইউনিট লেন্থ হবে, এখানে ni বাই l হবে, পার ইউনিট লেন্থ ni ডিভাইডেড বাই l, পার ইউনিট লেন্থে হবে, ঠিক আছে। এটা একটু কারেকশন করে নাও, h ইকুয়াল টু ni বাই l, পার ইউনিট লেন্থে, ওকে। সো এইটাকে বানাইছে এখানে এসে। আমি এখান থেকে কারেন্টের মান জানি, অবশ্যই আমি জানি, আমি যে কয়েলটাতে কারেন্ট দিচ্ছি সেটা আমি মেজার করে নিব তো কতটুকু যাচ্ছে, ওই কয়েলটায় কতগুলো টার্নস নাম্বার আছে আমি জানি, কোনো সন্দেহ নাই। ওই কয়েলটা কিসের তৈরি সেটাও আমি জানি, ওই কয়েলের লেন্থটা কত সেটাও জানি। সো ওই কয়েল থেকে কতটুকু ফ্লাক্স ডেনসিটি পাবো সেটা আমি বের করতে পারবো, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু অনেক ইজি করে দিলাম। এই জিনিস যদি আমি বের করে ফেলতে পারি, ওই রুলসে ফেলে দিলে যে কোনো একটা বের হয়ে যাবে। স্যার এটা এগুলো তারপর বলতে হ্যাঁ, এন আর এল কোনটা কি ছিল? এন হচ্ছে নাম্বার অফ ট্রান্স, স্যার এর সংখ্যা প্যাচ সংখ্যা, নাম্বার অফ ট্রান্স। আই হচ্ছে কারেন্ট, এল হচ্ছে লেন্থ, লেন্থ অর্থাৎ তারটা কত লম্বা বা ম্যাটেরিয়ালটা কতটুকু লম্বা। বুঝাইতে পারলাম? ডান। ম্যাগনেটিক ফ্লাক্সের দেখো এখানে বলা আছে, ম্যাগনেটিক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, ডব্লিউবি। ম্যাগনেটিক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, এবং অবশ্যই এটা একটা ভেক্টর রাশি, এর নির্দিষ্ট ডিরেকশন আছে। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, কতটুকু ফিল্ডের স্ট্রেংথ দুই নামে ডাকা হয়, এটাকে বলা হয় বি, এটাকে বলা হয় টেসলা। টেসলা ইলন মাস্ক কোম্পানি, টেসলা গাড়ি, ইলেকট্রিক কার, এই ভদ্রলোক টেসলা। সো টেসলা কিসের একক? ওয়েবার পার মিটার স্কয়ার, ওয়েবার পার মিটার স্কয়ার ইজ টেসলা, ঠিক আছে। ওটা হচ্ছে শুধু ওয়েবার, ফ্লাক্স ছিল হচ্ছে ওয়েবার। ফ্লাক্স যখন পার মিটার স্কয়ারে দেব প্রতি এরিয়াতে, তখন সেটা হয়ে যাবে টেসলা ডেনসিটি, ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি, ওকে। আর এরিয়া তো যা আছে সেটা জানো। আচ্ছা, এটা আগে পড়িয়ে ফেলেছি, এখন আসি আমার এই দুটো রুলস কাজে লাগবে ভবিষ্যতে গিয়ে। যেহেতু আমি ম্যাগনেটিক ফিল্ড পড়েছি, আমি কারেন্ট পড়েছি, তাহলে দুটো রুলস আছে, একটা হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এই দুইটা রুলস আমার কাজে লাগবে। একটা হচ্ছে জেনারেটরের জন্য কাজে লাগে, একটা হচ্ছে মোটরের জন্য কাজে লাগে। একটা জেনারেটরের জন্য কাজে লাগে, একটা মোটরের জন্য কাজে লাগে। সো ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল যেটা, এটাকে বলা হয় থাম্ব।
এটা হচ্ছে আমার মিডল ফিঙ্গার, তাই তো বলছে ওরা মিডল ফিঙ্গার, এটা মিডল ফিঙ্গার। আর এই নেইলটার নাম কি হতে পারে, বা মিডল ফিঙ্গারের পরেই বলো, হ্যাঁ একটা কিছু আছে হয়তো মিডল ফিঙ্গারের পরে। এই তিনটা এক একটার সঙ্গে আরেকটা পারপেন্ডিকুলার, একটার সঙ্গে আরেকটা পারপেন্ডিকুলার থাকবে। তিনটা জিনিস কি নির্দেশ করে সেই জিনিসটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। ওকে, এটাকে সংক্ষেপে বলে FBI, FBI। ওকে, FBI সংজ্ঞাটা একটু FBI কেন বললো এরা? ফার্স্ট ফিঙ্গার বি তে না ফিঙ্গার বেস করে না 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 না, FBI সব আমার শর্ট ফর্ম ছিল কিন্তু মনে রাখা যায়, আমার সহজে এটা মনে রাখি। এটা হবে কারেন্টের ডিরেকশন সব সময়, এটা এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। আইতে তো ইন্ডেক্স ফিঙ্গার, হ্যাঁ আইতে FBI, আইতে ইন্ডেক্স ফিঙ্গার, তাহলে ইন্ডেক্স ফিঙ্গার নির্দেশক তো এটা তো নির্দেশক। আচ্ছা যাই হোক, পরে দেখতেছি। সো এটা হবে হচ্ছে আমার কারেন্টের ডিরেকশন, যেখানেই বসাই না কেন এটা হবে আমার কারেন্টের ডিরেকশন, এটা হবে আমার ফিল্ডের ডিরেকশন, এটা হবে আমার ফোর্সের ডিরেকশন। এটা মোটর এবং জেনারেটরের কাজে লাগবে, ও দেখো ব্যবহার করছে। এই এটা এখন আসেনি, এই এটা হচ্ছে আমার কারেন্টের ডিরেকশন, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এটা হচ্ছে আমার থ্রাস্ট বা মোশনের ডিরেকশন, ফোর্সের ডিরেকশন। এটা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আমেরিকার একটা ইন্টেলিজেন্স, ওটা FBI একটা সংক্ষেপে বলে আছে আর কি। আমি ওই তিনটা জিনিস মনে নেই তাই সুন্দর করে বোঝানো যায় না। সো যখন আমি এভাবে রাখবো, দেখো খেয়াল করো, তাহলে এটা হবে আমার ফোর্সের ডিরেকশন, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এটা হচ্ছে আমার কারেন্টের ডিরেকশন। এটা পেলে কি হবে স্যার? এটা পেলে মোটর কোন দিকে ঘুরবে বা জেনারেটর কোন দিকে কারেন্ট দিবে সেটা নির্ণয় করা যায়। সো ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল হচ্ছে জেনারেটরের জন্য, ফ্লেমিংস এর লিখে ফেলো, ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল হচ্ছে আমার জেনারেটরের জন্য ইউজ করে। আর ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল একই ভাবে, এটা কারেন্ট, এটা ফিল্ড, এটা হচ্ছে ফোর্স। এটা আজকে কোনো কিছুতে কাজে লাগবে না, হাতটা এটা মাথায় এভাবে মনে রাখবে। লেফট হ্যান্ড হচ্ছে মোটরের জন্য, রাইট হ্যান্ড হচ্ছে জেনারেটরের জন্য। লেফট হ্যান্ড মোটরের জন্য, সরি হ্যাঁ লেফট হ্যান্ড মোটরের জন্য, রাইট হ্যান্ড জেনারেটরের জন্য। এই রুলসটা আমার 2-3 দিন পরেই কাজে লাগবে ক্লাসে, ঠিক আছে? আগামী ক্লাসে জিজ্ঞেস করবো কোনটা কোনটা, ঠিক আছে? তো ধরো তোমাকে আমি বললাম একটা ফিগার ধরো আঁকলাম এরকম আমি, কারেন্ট কোন কোন দুই আঙুলের মাঝখান দিয়ে সাপোজ বাট উদাহরণ দিচ্ছি আমি, হ্যাঁ ওকে একটু খেয়াল করো। ওকে ধরো এটা একটা মোটর, ধরো এটা একটা মোটর, বা আমি শুরুতে ধরি এটা জেনারেটর, আগে জেনারেটর ধরি পরে মোটর ক্যালকুলেট করি। সো জেনারেটরে কিছু কন্ডাক্টর আছে ভিতরে, আছে না? কন্ডাক্টর আছে। এই জেনারেটর হওয়ার জন্য কিছু পার্মানেন্ট ম্যাগনেট আছে না? আছে না? ধরলাম ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে, দুই কয়েল ঠিক আছে? এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স এদিকে যাচ্ছে। আমি বললাম আমি এই জেনারেটরটাকে হাতে ঘোরাইছি, হাতে ঘোরাই দিছি, তাহলে ওই জেনারেটরের ভিতরে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে তার একটা হিসাব বের করা যাবে না এখান থেকে? হাতে ধরলাম আমি উপরের দিকে এই রকম করে ঘুরিয়ে দিয়েছি, মানে উপরের দিকে ফোর্স দিয়েছি, উপরের দিকে ফোর্স দিয়েছি। খেয়াল করো এটা হচ্ছে ফিল্ডের ডিরেকশন, এটা হচ্ছে ফোর্সের ডিরেকশন। উপরের দিকে যদি দেই তাহলে এই পজিশনে মনে হবে না এটা এইরকম, তাই না? তাহলে এটা ফিল্ডের ডিরেকশন, এটা হচ্ছে আমার ফোর্সের ডিরেকশন। কারেন্টের ডিরেকশন কোথায় হবে? ভিতরের দিকে। এটা হচ্ছে ধরো আমার ভিতরের দিকে যাচ্ছে, সো এদিক দিয়ে ভিতরে ঢুকবে। সো এই যে জেনারেটর থাকবে, এই জেনারেটরের অর্ধেকটা এখান দিয়ে কারেন্ট ঢুকবে, এখান দিয়ে কারেন্ট বের হবে। বুঝতে পারলাম? এই মোটরের ভিতরে কিছু কয়েল আছে না? আমি দেখতে যাচ্ছি কয়েলের কোন প্রান্ত দিয়ে কারেন্ট ঢোকে, কোন প্রান্ত দিয়ে বের হয়। সো আমি বলেছি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল হচ্ছে জেনারেটরের জন্য, আমি সেই রুলসটাই অ্যাপ্লাই করব। আমি ফোর্স অ্যাপ্লাই করেছি এই দিকে, উপরের দিকে, ফোর্স অ্যাপ্লাই করেছি উপরের দিকে, মানে টর্ক যদি এই রকম অ্যাপ্লাই করি অবশ্যই এখান থেকে উপরের দিকেই গেছে সে। সো আমি অ্যালাইন করব ফ্লাক্সের সাথে, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন।
এটা হচ্ছে আমার ফোর্সের ডিরেকশন। তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে যায়? ভিতরের দিকে যায়। আমি এই সিম্বল দিয়ে বোঝানোর চেষ্টা করছি কারেন্ট এখানে ভিতর দিয়ে যাচ্ছে। যদি অর্ধেকটা ভিতর দিয়ে ঢোকে, অর্ধেকটা দিয়ে উঠে আসবে, অর্ধেকটা উঠে আসবে, কারণ কয়েল তো সার্কুলার, এক মাথা দিয়ে ঢুকলে অন্য মাথা দিয়ে বের হতেই হবে, তাই না? তো এই কয়েলগুলো দিয়ে কারেন্টটা ঢুকবে, অপর কয়েল দিয়ে বের হবে। একইভাবে যদি আমি ফোর্সের ডিরেকশনটা উল্টা দিকে দিয়ে দিতাম, নিচের দিকে দিতাম, তাহলে আগে মেরে দাও পরে দাও। আমাকে অ্যালাইন করতে হবে। এটা তো ঠিক আছে, ফোর্স উল্টে গেছে, ফোর্স উল্টে গেলে কারেন্ট বের হয়ে আমাদের বোর্ড থেকে বের হয়ে আসছে। যদি এখান দিয়ে বের হয়ে আসে তাহলে এটা এরকম চিহ্ন দিলাম, এরকম, তাহলে এখান দিয়ে ঢুকতেছে। এটা দিয়ে হচ্ছে আমার ডিরেকশন নির্ণয়ের ক্ষেত্রে আমি ব্যবহার করি। মোটর কোন দিকে ঘুরবে সেটা এটা দিয়ে নির্ধারিত হয়ে যায়। ঠিক আছে, মোটর কোন দিকে ঘুরবে এটা নির্ধারিত হয়ে যায়। এত কিছু এখন বুঝতে হবে না, সেই বুঝটা বুঝছো তো কিভাবে এটা কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয়, এতটুকু পারলে হবে, সমস্যা নেই। যদি এমন হতো মোটরের ক্ষেত্রে যদি আমি বলতাম লেফট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল মোটরের জন্য ব্যবহার করব, লেফট হ্যান্ড রুল তো আচ্ছা আচ্ছা, আমার এখন জানা থাকবে কি কি এখন লেফট হ্যান্ড রুলে আমার কারেন্টের ডিরেকশন আমি জানবো। আমি চিন্তা করবো মোটর কোন দিকে ঘুরবে, মোটর কোন দিকে ঘুরবে এটা আমি জানার চেষ্টা করব। আমি এখন জানি এই কয়েলের ভিতরে কারেন্ট কোন দিকে যাচ্ছে। আমি ধরলাম এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, ভিতরের দিকে ঢুকতেছে, এটার ভিতর দিয়ে বের হচ্ছে। তাহলে লেফট হ্যান্ড রুল তুমি সাজাও, লেফট হ্যান্ড রুল তুমি সাজাও। সাজাইতে গেলে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এদিকে থাকবে, ম্যাগনেটিক ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, কারেন্টের ডিরেকশন কোন দিকে আছে এখন? না ভিতরের দিকে, ওই যে লাইনে আমি এঁকে দিয়েছি ভিতরের দিকে, ভিতরের দিকে। ফোর্স কোন দিকে? নিচের দিকে। তার মানে মোটরটা এখন এই দিকে ঘুরবে, উল্টা ঘুরবে। মোটরটা এখন এইভাবে ঘুরতেছে। আগে তো জেনারেটরের প্রিন্সিপাল বুঝিয়েছিলাম। মোটরটা এখন আমি এইটা থেকে বুঝে ফেললাম মোটরটা নিচের দিকে অবশ্যই ঘুরবে। আর যদি উল্টা করে দেই দেখো মোটরটা উপরের দিকে ঘুরতেছে। তখন এই যে আমি এটা বের করে দেবো কারেন্ট বাইরের দিকে, এটা বাইরের দিকে, এটা বাইরের দিকে, এটা বাইরের দিকে। তো এটা সাজাও আবার বের হচ্ছে, ফোর্স এখন উপরের দিকে যাচ্ছে। এই যে খেয়াল করো, লেফট হ্যান্ড এই যে এটা ফ্লাক্স, এখন কারেন্ট বের হচ্ছে, এখন কারেন্ট বের হচ্ছে, এটা তো কারেন্ট বের হচ্ছে। ফোর্স কোন দিকে? এভাবে এগুলো নির্ণয় করে। ফোর্স উপরের দিকে হলে কোন দিকে? সোজা ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ডান? স্যার এই মোটর কি আগে আবিষ্কার হয়েছে নাকি রুলগুলো আগে আবিষ্কার? এই রুলগুলো অবশ্যই আগে আবিষ্কার হয়েছে, নাহলে মোটর বানাইতে পারতো না। রুলস আগে আবিষ্কার না হলে, হ্যাঁ, টেসলা যদি না থাকলো, হ্যাঁ, তাহলে হইতো না। টেসলা যদি না থাকতো, ডট মানে বের হওয়া, as far as my knowledge, বের হওয়া। ক্রস মানে হচ্ছে ঢোকা। এটা অনেক জায়গায় ইন্টারচেঞ্জ করে ব্যবহার করে মনে। আমি বলে দিয়েছি ক্রস মানে হচ্ছে ঢুকবে। যদি ডট দিয়ে কোথাও লেখা থাকে যে বের হচ্ছে তাহলে সেটা নট বলে একই কথা। আমি তো এখানে বলে দিচ্ছি যে ডট মানে ঢুকছে। আচ্ছা, তাহলে এখন আসি ম্যাগনেটিক সার্কিট, আমার যে মূল টপিকটা ছিল। ওকে, ম্যাগনেটিক সার্কিট। এইদিকে বড় একটা ফিগার আছে ম্যাগনেটিক সার্কিটের, তাই না? সার্কিট বলতে তুমি কি বোঝো তাহলে? এবার ইলেকট্রিক সার্কিট বলতে তুমি কি বোঝো? কারেন্ট চলাচলের জন্য একটা কন্টিনিউয়াস পাথ, সেটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক সার্কিট বলতে তুমি কি বোঝো এবার বলো? নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স চলাচলের জন্য একটা কমপ্লিট পাথ। কিন্তু ইলেকট্রিক সার্কিটে কোনো এয়ার গ্যাপ থাকতে পারে না, কিন্তু ম্যাগনেটিক সার্কিটে এয়ার গ্যাপ থাকতে পারে, কোনো সমস্যা নেই। খেয়াল করছো এখানে এয়ার গ্যাপ আছে। সো এটা একটা ইলেকট্রোম্যাগনেট। সো যখনই কারেন্ট পাস করতেছে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো পাস করতেছে, এটা বাতাসের ভিতর দিয়েও পাস করতে পারে, কোনো সমস্যা নেই। সো একই জিনিস ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক ভোল্টেজের ক্ষেত্রে কি কারেন্ট কিছুটা বাতাসের মধ্যে দিয়ে সেটা বাতাসকে আয়নাইজ হয়ে যাওয়া করে। এয়ার যখন আমি এখান থেকে এখানে যদি বিদ্যুৎটা যেতে হয়
তাহলে মাঝের এয়ারটা ইনসুলেটর থাকলে চলবে না, তখন এয়ারটা আয়োনাইজড হতে হবে। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে কিভাবে, এয়ারের পার্টিকেলগুলো আয়োনাইজড চার্জ আপ হয়ে যায়, চার্জ আপ হয়ে গেলে ওই পথ দিয়ে সোজা ইলেকট্রিক সার্কিটেও এয়ার থাকতে পারে। কোথায় ইলেকট্রিক সার্কিট ইলেকট্রিক সার্কিট ওই ভোল্টেজটা এতই কম যে ওই এয়ারের স্ট্রেংথ ওকে ব্রেক করা সম্ভব না। বুঝতে পারলাম? মনে করো ইলেকট্রিক সার্কিটে এখানে একটা গ্যাপ ছিল, ইলেকট্রিক সার্কিটে এখানে গ্যাপ ছিল, তোমার হিসাব মতো যে বাতাস আয়োনাইজ হয়ে তো যাওয়ার কথা, বাতাস কখন আয়োনাইজ হবে, যখন হিউজ নাম্বার অফ মানে একটা হিউজ একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। আমি ভোল্টেজ দিয়েছি 1 ভোল্ট, 1 ভোল্ট দিয়েছি, তাই না? 1 ভোল্ট দিলে 1 জুল পার কুলম, যে যে পরিমাণ এনার্জি সে দিচ্ছি এই মাঝের বাতাসকে সে আয়োনাইজ করতে পারতেছে না। এটা 1 ভোল্ট না দিয়ে 2 ভোল্ট 10 ভোল্ট তুমি দেখতে পারো, 100 ভোল্ট 200 ভোল্ট 500 ভোল্ট এক সময় গিয়ে সে আয়োনাইজড হবে। এই জন্য হাই ভোল্টেজে ইনসুলেশনটা খুব ভালো দেয়া হয়। এখন ডিসপ্লে কি একটা সৃষ্টি হয় ইনিশিয়ালি তৈরি হবে, তারপরে কি আর থাকবে না। ডিসিতে ইনিশিয়ালি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কিন্তু ওইটা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ডিসিতে কারেন্ট যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে আছে, কিন্তু ওটা কোনো কাজে আসবে না। চেঞ্জ লাগবে, কারেন্টের চেঞ্জ লাগবে, অল্টারনেটিং কারেন্ট লাগবে। ম্যাগনেটিক ফিল্ডের সংখ্যার ভিতরে আসবে, এটা আসবে কয়েকদিন পরে আসবে। হ্যাঁ, ডিসির ভিতরে আসে, ওর মাথায় ডিসি। যদি ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ না হয়, অল্টারনেটিং কারেন্টটা যদি অল্টারনেট না করে, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডের হিসাব থাকে না তখন। সো এটা একটা নরমালি একটা ট্রান্সফরমারের একটা কোরের মতো একটা সিম্বল দেয়া ছিল, যে এ পাশে একটা উইন্ডিং থাকে, এই পাশে একটা উইন্ডিং থাকে। এখানে যদি আমি সাপ্লাইটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে যে ফ্লাক্স গুলো তৈরি হয়, সেই ফ্লাক্সটাই কোরকে ম্যাগনেটাইজ করে ফেলে। কোরকে ম্যাগনেটাইজ করে ফেললে ফ্লাক্সটা এখান থেকে সেকেন্ডারিতে এসে লিংক আপ হয়। সো একটা সার্কিট কমপ্লিট হয়ে যায়। সো এটা একটা ম্যাগনেটিক সার্কিটের উদাহরণ হতে পারে। একটা ট্রান্সফরমারের ভিতরে একটা ম্যাগনেটিক সার্কিট অবশ্যই আছে। এটা কিন্তু ইলেকট্রিক্যাল কোনো কানেকশন নেই, এটা ম্যাগনেটিক্যালি কাপলড। হ্যাঁ, একটা ট্রান্সফরমারের কথা উদাহরণ দিয়েছে এখানে। সো এটা হচ্ছে আমার কয়েল, এটা হচ্ছে আমার কয়েল, মাঝে যেটা আছে এটা হচ্ছে ম্যাগনেটিক কোর। এটা পার্মানেন্ট ম্যাগনেট না, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। এই কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্টটা পাস করবে, এ ম্যাগনেটাইজ হবে। ম্যাগনেটাইজ হলে এর ভিতরে ফ্লাক্সগুলো সুন্দরভাবে আসবে, সুন্দরভাবে আসবে, সুন্দরভাবে আসলো। তো আসলে এই পাশে একটা কয়েল আমি যদি লাগাই দিই, এই পাশে একটা কয়েল, তাহলে ম্যাগনেটিক ফিল্ডে যে চেঞ্জ হচ্ছে তার জন্য একটা ভোল্টেজ তৈরি হবে। হ্যাঁ, ডিসি হলো কোথায়? ও তো রেক্টিফিকেশন করে, ও সে আলাদা জিনিস। ডিসিতেও ম্যাগনেটিক ফিল্ড থাকবে, কিন্তু এই কাজ সে করতে পারবে না। হ্যাঁ স্যার, যেহেতু এটা ওই যে এসি কারেন্ট, এসি কারেন্ট হওয়াতে যখন কারেন্টটা চলা শুরু করলো, তখন ট্রান্সফরমারে গেল, ওয়াইন্ডিং দিয়ে কারেন্টটা গেল, তাহলে ম্যাগনেট জেনারেট মানে একটা ফ্লাক্স হলো, তাহলে তখন ম্যাগনেটাইজ হইল। অল্টারনেটিভ কারেন্ট যেহেতু কারেন্টটা যখন উল্টা দিকে ঘুরে, তখন অবশ্যই ফ্লাক্সটা উল্টে যাবে। উল্টায় গেলে সেটা ডিম্যাগনেটাইজ হবে না? এই কথায় আসবে একটু পরে। হ্যাঁ, আর আসবো এই জিনিসগুলা। হ্যাঁ, এই কথাগুলো আসবো। এই কোরের কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনে আসবো। যে একবার নর্থ পোল সাউথ পোল, আমি মন চাইলাম নর্থ ডিরেক্টলি সাউথ বানাইলাম, হইতো না। দেখ, তোমাদের ভিতরে ভালো একটা রেসপন্স আছে, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু এখন ম্যাগনেটিক সার্কিটের কিছু কিছু পার্ট সম্পর্কে আমরা বলতেছি। ম্যাগনেটিক সার্কিটে আরেকটা জিনিস আছে, ম্যাগনেটোমোটিভ ফোর্স। ম্যাগনেটোমোটিভ ফোর্স, এটাকে এফ নামে ডাকা হয়। এটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। আমার ইলেকট্রিক্যাল সার্কিটে কি থাকে? ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, ইএমএফ এখানে থাকবে এমএমএফ, ওর সাথে কিন্তু একটা লিংক আপ আছে, এখানে থাকবে এমএমএফ। ওখানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্সকে ইলেকট্রনকে ধাক্কা দিত, আর এখানে ম্যাগনেটোমোটিভ ফোর্স হচ্ছে ফ্লাক্সকে ধাক্কা দিত। ঠিক আছে, এই এফ বের করা হয় এফ ইকুয়াল টু এনআই। এফ বের করার রুলস হচ্ছে এফ ইকুয়াল টু এনআই। প্যাচ সংখ্যা এবং কারেন্ট দিয়ে গুণ করলেই ম্যাগনেটোমোটিভ ফোর্স পাওয়া যাবে। প্যাচ সংখ্যা এবং কারেন্ট দিয়ে গুণ করলেই ম্যাগনেটোমোটিভ ফোর্স পাওয়া যাবে। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন। এটা উদ্ভট একক মনে হতে পারে, অ্যাম্পিয়ার টার্ন। হ্যাঁ,
ফোর্সের হিসাবে নিউটনের হিসাবে যাচ্ছে না তো। আমার দরকার হচ্ছে এখন এখানে খেয়াল করো, এই যে অ্যাম্পিয়ার টার্ন, এটা হয়তো নিউটনে কনভার্ট করা যাবে, এটা হয়তো কোনো ডিসটেন্স রিলেশন মেইনটেইন করবে, যেহেতু ফোর্সের এখন নিউটন আসতেই পারে। এই মুহূর্তে সেটা আমি প্রমাণ করে দেখাতে পারছি না কিভাবে আসে। ওকে, সো একক হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন, কারেন্টের একক অ্যাম্পিয়ার, প্যাচ সংখ্যার একক হচ্ছে টার্ন। ওকে, সো এর একক হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন। ম্যাগনেটিক সার্কিটে আরেকটা জিনিস থাকে, রিলাক্টেন্স। কি ক্লান্ত হয়ে যাচ্ছে? স্লাইড দিয়ে দিবা, কিছু লিখতে হবে। যে জিনিস লেখা নেই এখানে আমি বলি যেগুলো সেগুলো লিখবা। হ্যাঁ, আগে ক্লাস করো নাই? ও, পড়তে তো হবে, সময় তো নেই। আচ্ছা, রিলাক্টেন্স। রিলাক্টেন্স, হ্যাঁ, রিলাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে সম্পর্কিত অনেকটা। যেটা ইলেকট্রিক্যাল সার্কিটে রেজিস্ট্যান্স, এটা ম্যাগনেটিক সার্কিটে রিলাক্টেন্স। ইলেকট্রিক্যাল সার্কিটে রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে ইলেকট্রন ফ্লোকে বাধা দেয়া, আর এখানকার রিলাক্টেন্সের কাজ হচ্ছে ফ্লাক্স ফ্লোকে বাধা দেয়া। ঠিক আছে, ফ্লাক্সের ফ্লোকে বাধা দিবে। অর্থাৎ রিলাক্টেন্স বেশি যদি হয় তাহলে ওই ম্যাটেরিয়ালটার ভিতর ফ্লাক্স ভালোভাবে যেতে পারে। ওকে, রিঅ্যাক্টেন্স, রিঅ্যাক্টেন্সের সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্ক আছে, তাই না? রিঅ্যাক্টেন্সের সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্ক আছে। ফ্রিকোয়েন্সি না থাকলে রিঅ্যাক্টেন্স থাকবে না। ফ্রিকোয়েন্সি না থাকলে জে ওমেগা এল, হ্যাঁ, জে ওমেগা এল সবই করতে হবে, হয় নাই। মাঝে মাঝে একটু গল্প গুজব করলাম, আজকালটা করলাম, কিন্তু টার্মস গুলো তো পারতে হবে। টার্মস গুলো কিন্তু জানতে হবে, এই টার্মস গুলো প্রতিটাই জানতে হবে। দরকার তুমি নোট করে ফেলো যে এই ম্যাগনেটিক সার্কিটে এই টার্মস গুলো আছে, তোমাকে এই টার্মস গুলো করতে হবে সোজা। ঠিক আছে, সো রিলাক্টেন্স বের করার উপায় হচ্ছে L ডিভাইডেড বাই মিউ A। ওই যে মিউ কি বলছিলাম, পারমিয়াবিলিটি। এর মাঝে আর বের করার রুলস ছিল কি, R ইকুয়াল টু রো L বাই A, R ইকুয়াল টু রো L বাই A। এই রো ছিল হচ্ছে স্পেসিফিক রেজিস্টিভিটি, ম্যাটেরিয়ালের স্পেসিফিক রেজিস্ট্যান্স দেয়াই থাকে। আর এই রিলাক্টেন্স কেও R দিয়ে প্রকাশ করতেছে, R ইকুয়াল টু L ডিভাইডেড বাই মিউ A। এটাকে বলবো আমি ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে। ওকে, মিউ ওই স্পেসিফিক, আলাদা আলাদা ম্যাটেরিয়ালের জন্য স্পেসিফিক মিউ আগেই চার্ট করে দেয়া আছে। এবার আসি, একটু আগে পড়াইছিলাম ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, মিউ ইনটু অ্যাম্পিয়ার। রিলাক্টেন্সের একক ওয়ে, এটা বের করতে হবে আমাকে, কিন্তু দেয়া আছে নাই কোথায়? না, এম দেয়া আছে, মিটার স্কয়ার দেয়া আছে, মিউ দেয়া আছে। এই সবগুলো বসিয়ে হচ্ছে আমার হিসাব করতে হবে ওটাকে। ঠিক আছে, যেটা থাকে কাটাকুটি করে যেটা বেঁচে থাকবে ওইটা এসে দেখা কিছু একটা মাত্রা তো এইভাবেই নির্ণয় করবে না, সবগুলো মাত্রা বসিয়ে দাও, কাটাকাটি করে দাও, শেষ। কোথাও রিলাক্টেন্স নির্ণয় করতে দেবো না, চিন্তা করবে। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি একটু আগে পড়ালাম না, H সমান NI ডিভাইডেড বাই L। পার ইউনিট লেন্থে কি পরিমাণে ফোর্স পাচ্ছে, পার ইউনিট লেন্থে কি পরিমাণ ম্যাগনেটোমোটিক ফোর্স পাচ্ছে, সেটা হচ্ছে H। এই H এখন আমার হিসাবে সব সময় থাকবে। আমি বলবো যে এতটুকু H প্রোভাইড করছে, তাহলে এখন ফ্লাক্স বা ফ্লাক্স ডেনসিটি কেমন আছে। আমি বলবো এখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এমন দিয়েছি, তাহলে ফ্লাক্স ডেনসিটি কেমন হবে। এর একটা কার্ভ আছে, খুব সুন্দর একটা কার্ভ আছে। ঠিক আছে, পার ইউনিট লেন্থে কি পরিমাণ ফোর্স আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এর একক দিছে অ্যাম্পিয়ার টার্ন পার মিটার, অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। এরপর আসো রিলেটিভ পারমিয়েবিলিটি। রিলেটিভ পারমিয়েবিলিটি, হ্যাঁ, কত বাজে? কত সময় আছে?
এটা আজকে না আগের বার একবার রিভিউ করো। আচ্ছা আমি একটা জিনিস তোমার একটু মজা দিয়ে চলে যাই, হ্যাঁ ওটা পরে দিলাম। হ্যাঁ? আচ্ছা তোমার এখন আমি বললাম একটা কাঁচা লোহাকে তুমি ম্যাগনেটাইজ করো, কাঁচা লোহাকে তুমি ম্যাগনেটাইজ করো। তাহলে কাঁচা লোহাকে ম্যাগনেটাইজ করতে গেলে এর উপরে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি প্রোভাইড করতে হবে, তাই নয় কি? হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অর্থাৎ কয়েল দিয়ে বানাবো, ওটা আমি তো কয়েল দিয়ে বানাই তো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আছে F/L, তাহলে H = F/L হলে N × I। এবার আসো H = F/L divided by Ni divided by L। তার মানে কারেন্টের সাপেক্ষে কি পরিমাণে ফ্লাক্স ওই কোরের ভিতর দিয়ে যাবে বা ওই লোহার ভিতর দিয়ে যাবে তার একটা কার্ভ আছে, খুব সুন্দর একটা কার্ভ, জাস্ট একটু দেখাই চলে যাবো, ঠিক আছে? আর বিরক্ত করবো। আচ্ছা এই গ্রাফটাকে বলা হয় BH কার্ভ। BH কার্ভ এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা ম্যাটেরিয়াল সায়েন্স পড়ে বা ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করে খুবই গুরুত্বপূর্ণ এর জন্য। অর্থাৎ একটা ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি কি পরিমাণ ম্যাগনেটাইজ হতে পারে তার একটা হিসাব এই কার্ভ দেখে বোঝা যায়। ওকে, সে বলছে যে এদিকে যদি আমি এক্স অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি রাখি আর এদিকে ওই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে কি পরিমাণে ফ্লাক্স পাস হচ্ছে তার একটা কার্ভ। শুরুর দিকে যখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়াই তখন ওই যে ডোমেইনগুলো অ্যালাইন হয়, এইবার কিন্তু মিলাইতে হবে। অল্প ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, অল্প ডোমেইন অ্যালাইন হয়েছে, ফ্লাক্সটা অল্প যাচ্ছে। একটু বাড়িয়েছি ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি বাড়তেছে, আর একটু বাড়িয়ে দিয়েছি আরো বাড়ছে। এই পর্যন্ত যাওয়ার পরে ওই ম্যাটেরিয়ালের যতগুলো ডোমেইন ছিল সব অ্যালাইন হয়ে গেছে। এখন যতই আমি কারেন্ট বাড়াই কোনো লাভ হবে না, আর বাড়বে না, আর বাড়বে না। সো এটা হলো ম্যাগনেটিক স্যাচুরেশন, এটাকে বলা হয় ম্যাগনেটিক স্যাচুরেশন। ঠিক আছে, শেষ। রডটাকে যখন আমরা ইয়ে করে আর্নেস করলাম ওটাতে একটা ম্যাগনেটিক কাজ করবে ইয়ে করবে না, যখন আমরা কাজটাকে সরাই ফেলবো ওটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। আচ্ছা তাহলে কেন আমার ডোমেনগুলো তো সব ওই ঘটনা বোঝানোর জন্য এই যে এই কার্ভটা পড়াবো, না স্যার এটাকে বলা হয় হিস্টেরিসিস গ্রাফ। এটাকে বলা হয় হিস্টেরিসিস গ্রাফ। এই ও যে কথাটা বলছে যে স্যার আপনি কারেন্ট সরাই নিলেন, এটা ম্যাগনেটাইজ করে ফেলছেন, ও আমাকে কোশ্চেন করে স্যার আপনি এই কাঁচা লোহাতে চুম্বকে পরিণত করছেন কারেন্ট দিয়ে, কারেন্টটাকে সরাই নিলাম, স্যার এটা কি এখনো ম্যাগনেট থাকবে? আমি প্রাথমিক অবস্থায় বলবো এটা ম্যাগনেট থাকার কথা না, কিন্তু বাস্তবতা বলবে যে কিছু না কিছু রেসিডুয়াল ম্যাগনেটিজম এখানে থাকবে। সার্টেন টাইম হতে পারে, এটা টেম্পারেচারের সাথে রিলেটেড। টেম্পারেচার বেড়ে গেলে এটা ডিম্যাগনেটাইজ হবে দ্রুত, ঠিক আছে? সেটা আসবো, এই গ্রাফটা তখন বুঝতে হবে ইনশাআল্লাহ। এটা কিন্তু কঠিন মানে আছে, এইটা দিয়ে বোঝা যায় যে আমি কোন ম্যাটেরিয়ালগুলো ইউজ করব, কোন ম্যাটেরিয়াল ইউজ করব না। এই গ্রাফের এই লেন্থটা যত বেশি হবে ওই ম্যাটেরিয়ালটা তত বেশি হিট ডিসিপেট করবে, মানে ম্যাটেরিয়াল গরম হবে। তুমি একটা কাঁচা লোহা নিলে, একটা শীট স্টিল নিলে, শীট স্টিলের তুলনায় কাঁচা লোহা বেশি গরম হবে। তা আগামী ক্লাসে পড়াবো। ঠিক আছে, বন্ধ করে দাও।